এই হত্যা, ঘুম ঘুম, ভূমি বাদকলের মতো ঘটনাগুলো বেড়েই চলেছে। তো গত 14 তারিখে যে ঘটনাটি ঘটেছে এটা কোনো নতুন ঘটনা নয়। এর আগে আমরা অনেক ঘটনা দেখেছি। আমরা যদি উদাহরণ দিয়ে বলি, সেই কল্পনা চাকমা থেকে শুরু করে মিতুন চাকমা হত্যা, রমেন চাকমা হত্যা, আরো অনেক অনেক গণহত্যা পার্বত্য চট্টগ্রামে সংঘটিত হয়েছে। লম্বুত গণহত্যা সহ আমরা যদি বলি সে লোগান গণহত্যা, আমরা ভুলে যাইনি কলমপিটি গণহত্যা। সেই গণহত্যাগুলো কিভাবে নৃশংসভাবে সংঘটিত হয়েছিল আমরা ইতিহাস বলে বুঝতে পারি, এবং আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা এখনো পর্যন্ত সেই নৃশংস কাহিনীগুলো আমাদেরকে বলে। আমরা যখন শুনি তখন এবং পরে যেগুলো আমরা বুঝতে পারি যেভাবে যে নৃশংসভাবে সেই ঘটনাগুলো ঘটিয়েছিল। আমাদের জায়গা জমি গুলো দখল করে এখন দেখা যায় সাপ্লাই বাগানি কর্তৃক বাড়িঘর, অনেক জায়গা জমি দখল হয়ে গেছে। আমাদের সেই পূর্বপুরুষগুলো দেখা গেছে পালিয়ে যেতে যেতে সেই পাহাড়ে থেকেছে, পাহাড়ে থেকে গেছে, কিন্তু সেই ভূমিগুলো এখনো পর্যন্ত ফিরে পায়নি। তো বন্ধুগণ, আমরা এখনো সেই ভূমি বাদকলের ঘটনাগুলো চলমান দেখছি। আমরা চাই এই যে ভূমি বাদকল, খুন ঘুম রাজনীতি যে পার্বত্য চট্টগ্রামে চলমান রয়েছে, এগুলো অতি সত্বর বন্ধ হোক। এগুলো যদি বন্ধ না হয় তাহলে আমরা মনে করবো পুরো বাংলাদেশই একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে আছে, সেটা বলবো। কারণ পার্বত্য চট্টগ্রামে আমরা দেখি সেখানে সংখ্যালঘু যারা আমরা জাতিসত্তা রয়েছি, চাকমা, মারমা, ত্রিপুরা, বাংলাদেশের যে বাঙালি জনগণ রয়েছে তাদের থেকে সংস্কৃতি, কালচার এবং ভাষাগত দিক থেকেও ভিন্ন, যার ফলে দেখা যায় এখানে বাংলাদেশ সরকার বারবার পার্বত্য চট্টগ্রামে যে আমরা জনগণ রয়েছি তাদেরকে কখনো বিচ্ছিন্নতাবাদী, কখনো নানাভাবে তকমা লাগিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে চায়। যারা এই অন্যায় নিপীড়নের বিরুদ্ধে কথা বলে তাদেরকে দমিয়ে রাখতে চায়। সেই জন্য দেখি আমরা রমেন চাকমা সহ মিতুন চাকমাদের হত্যা হতে হয় বা রিতুল চাকমাদের হত্যা হতে হয়। তাদের বিচারগুলো যখন আমরা চাইতে যাই তখন দেখা যায় সেখানে যারা প্রতিবাদ করে, যারা এই হত্যাগুলোর বিরুদ্ধে কথা বলে বা বিচার চায়, তাদেরকে দমিয়ে রাখানো হয়। আমরা এই পরিস্থিতি থেকে মুক্তি চাই। এবং গত 14 তারিখ যে 2 ত্রিপুরাকে যে হত্যা চেষ্টা করা হয়েছে, এর আগেও যে ভূমি বাদকল হয়েছে এবং জনগণকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে, এইগুলো বন্ধ করতে হবে, এগুলো বিচার করতে হবে। এই দাবি জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ প্রফেসর চাকমাকে। বন্ধুগণ, আমরা বারবার বলছি পাহাড়ের ভূমি সমস্যা, পাহাড়ের সেটেলারদের নিয়ে সমস্যা। যে গত 14 তারিখ কমলছড়ি ঘটনাটা, সে কৈলাসা চৌধুরী, তিনি তার আম বাগানে 2 জন শ্রমিক, এই যে বিমল ত্রিপুরা যিনি গতকাল মারা গেছেন, আরেকজন মিলন ত্রিপুরা, এই যে তাদের 2 জনকে নিয়ে সে তার নিজ বাগানে কাজ করতে যায়। তো ওই সময় 2টার দিকে আনুমানিক বোয়াছড়ি গ্রাম থেকে এই যে বহির উদ্দিন, সেই তার ছেলেদেরকে নিয়ে অনেক কথাবার্তা কাটাকাটি হয়। তো শেষ পর্যায়ে তাদের যে দস্তাদস্তি হওয়ার পর অনেকজন নিয়ে এই যে সেটলাররা হামলা করে। এই যে হামলা, আসলে এই হামলা প্রতিনিয়ত ঘটছে। এখন আপনারা জানেন সামনে নির্বাচন। এই যে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বিএনপি বলে যে যাই ওই যে তাদের যে নির্বাচনী প্রতিমা অনেক কিছু পাহাড়িদেরকে বোঝাচ্ছে, লোক দেখাচ্ছে, কিন্তু অথচ তাদের সামনে যে ঘটনা ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, কিন্তু তারা কিন্তু সেটা নিয়ে কথা বলছে না। তো এই জন্য আমরা এই যে গুটি কয়েক নিয়ে এখানে দাঁড়াতে হচ্ছে। ধন্যবাদ। এই পর্যায়ে আমি সংহতি জানিয়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রাকিব মোহাম্মদ, সভাপতি, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ঢাকা নগর।
বক্তব্যের শুরুতে আমি আজকের পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা শাখার আয়োজিত আজকের এই প্রোগ্রামের সংহতি জানাচ্ছি। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ঢাকা নগরের পক্ষ থেকে সংহতি জানাচ্ছি। আমি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ঢাকা নগর শাখার সংগঠক রাকিব মাহমুদ। আসলে আমরা যদি আমাদের চারপাশটা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে একটা জিনিস আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। সেটা হচ্ছে যে রাষ্ট্র খুব সচেতনে, হয়তো না খালি চোখে বোঝা যায় না, কিন্তু রাষ্ট্র খুব সচেতনে তারই দেশের নাগরিকদের মধ্যে অনেকগুলো গ্রুপ তৈরি করে রাখে, অনেকগুলা পক্ষ তৈরি করে রাখে। যেমন ধরেন, যখন পাহাড়ে বিমল ত্রিপুরা মারা যায় তখন সে তো ত্রিপুরা জনগোষ্ঠী, ত্রিপুরা জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। আমি তো ত্রিপুরা না, আমি তো বাঙালি। আবার যখন গাজীপুরের শ্রমিক এরিয়াতে বা কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কোনো পোশাক শ্রমিক বা কোনো কারখানা শ্রমিক মারা যায় তখন তার পরিচয় একজন কারখানা শ্রমিক মারা গিয়েছে। আমি তো কারখানা শ্রমিক না, আমি একজন ছাত্র বা আমি একজন পেশাজীবী। আবার ধরুন, বাংলাদেশে যখন সংখ্যালঘু পরিচয় একজন হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান মারা যায় তখন তার পরিচয় হয় একটা হিন্দু মারা গেছে, একজন বৌদ্ধ মারা গেছে, একজন খ্রিস্টান মারা গেছে। আমি তো হিন্দু না, আমি তো বৌদ্ধ না, আমি তো খ্রিস্টান না, আমি অন্য জাতিগোষ্ঠীর। তাহলে এবার দেখেন, যখন তাহলে এবার যে এই যে জাতিগোষ্ঠীগুলোর মধ্যে বিভাজন করা হয়েছে, আমরা যখন ভাবার সময় একটা জিনিস আমরা ভুলে যাই, এবং এই ভুলে যাওয়ার পিছনে দায় থাকে রাষ্ট্র। কেননা হয়তো বা খালি চোখে বোঝা যায় না, প্রথমে বলি যে আমরা আসলে কি ভুলে যাই। এই যে মানুষগুলো মারা যাচ্ছে, যে মানুষগুলো নিপীড়নের শিকার হইতেছে, যে মানুষগুলো ধর্ষিত হইতেছে, দিন শেষে এই মানুষগুলো একটা পরিচয় হচ্ছে, মূল পরিচয় হচ্ছে ওরা আসলে মানুষ, এবং দিন শেষে আমিও মানুষ। তো এই মানুষ পরিচয় যে আমরা প্রত্যেকটা মানুষ এক সূত্রে গাঁথা থাকি, আমরা এই জিনিসটা ভুলে যাই। এখন আমি কেন বললাম যে আসলে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়, এটা আসলে খুব খালি চোখে আসলে এগুলো দেখা যায় না, বোঝা যায় না। আমরা যদি রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে মিলিয়ে দেখার চেষ্টা করি, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কার্যক্রমকে মিলিয়ে দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে মানুষের মধ্যে এই বিভাজনটা প্রচন্ড মাত্রা মানুষের মাথার মধ্যে সেট করে দেওয়া হয় রাষ্ট্রের কালচারাল প্র্যাকটিসের মাধ্যমে, রাষ্ট্রের শিক্ষা উপকরণগুলোর মধ্যে দিয়ে। নয়তো যে মানুষটা ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে হওয়া সহিংসতার প্রতিবাদ জানানোর কথা বলে, প্রতিবাদ জানাইতে চায়, সেই মানুষটা তার দেশে যখন পাহাড়ি জনগোষ্ঠী নিপীড়নের শিকার হয় সে সেই প্রতিবাদটা কেন জানায় না? এই প্রশ্নটি উত্তর খুঁজতে হয়। সে সেই প্রতিবাদটা জানায় না কারণ সে রাষ্ট্রের এই যে গ্রুপিং, এই যে মানুষকে মানুষ হিসেবে না দেখার মানুষের মধ্যে যে প্রবণতা, রাষ্ট্রের মানুষের মাথায় সেট করে দেওয়া যে প্রবণতা, সেই প্রবণতার মধ্যে সে একটা অংশ হয়ে যায়। অথচ পাহাড়ে একজন মানুষ মারা গেলে সেই মানুষের মৃত্যুকে কেন্দ্র করে তার পরিবারের যে যন্ত্রণা, তার পরিবারের যে আর্থিক অসঙ্গতি তৈরি হয়, সেই যন্ত্রণা, সেই আর্থিক অসঙ্গতি আমার ক্ষেত্রে যদি তৈরি হয়, এই যন্ত্রণার মধ্যে কোনো পার্থক্য নাই, এই অনুভূতিটার মধ্যে কোনো পার্থক্য নাই, এই সংগ্রামের মধ্যে কোনো পার্থক্য নাই। এই একই জিনিস যখন গার্মেন্টস শ্রমিকের মধ্যে হয়, বা পাটকল শ্রমিকের মধ্যে হয়, বা চিনিকল শ্রমিকের ক্ষেত্রে হয়, যখন ওই জলপাই সন্ত্রাসী গুলিতে সচেতনে যখন একজন শ্রমিক মারা যায়, তখন ওই মৃত্যুকে কেন্দ্র করে যত ধরনের যন্ত্রণা তৈরি হয়, যত ধরনের পরিবারের মধ্যে আর্থিক অসঙ্গতি তৈরি হয়, ওই অসঙ্গতি দিন শেষে পাহাড়ে একটা মানুষ বললে যা যা হয়, সমতলে একটা মানুষ বললে যা যা হয়, মধ্যবিত্তের মধ্যে একটা মানুষ বললে যা যা হয়, এই সমস্ত যন্ত্রণার মধ্যে আসলে কোনো পার্থক্য থাকে না। তাহলে এবার আমরা একটু পিছন ফিরে তাকাই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন দেশ স্বাধীন হয়, স্বাধীন 1971 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত আসলে পাহাড়ি জনগোষ্ঠীর সাথে বা বাংলাদেশের অপরাধের যে জনগোষ্ঠী আছে, এই সমস্ত জনগোষ্ঠীর সাথে যে নির্যাতন নিপীড়ন হয়, বাংলাদেশে বহুবার রাষ্ট্র পরিবর্তন হয়েছে, 71-এর পরে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, 24-এ হয়েছে গণ অভ্যুত্থান, 69-এ গণ অভ্যুত্থান হয়েছে, সামরিক অভ্যুত্থান হয়েছে, সরকার পরিবর্তন ঘটছে, কিন্তু কোন
কোন রাষ্ট্রের কোন সরকারের সময়ে এই নিপীড়নগুলো কোনো পরিবর্তন আমরা আসলে দেখতে পাই না। কেন দেখতে পাই না? সত্যিকার অর্থে যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, যে সরকারি ক্ষমতায় আসুক, দিন শেষে রাষ্ট্রের শ্রেণী চরিত্র এক, এরা প্রত্যেকে এই একই চরিত্রের সরকার। এবং দিন শেষে এই যে নিপীড়নের যে যন্ত্র, মানুষের এই যে খুনের যে যন্ত্র, এই যে ধর্ষণের যে যন্ত্র, এই যে মানুষের মধ্যে প্রচন্ড অর্থনৈতিক হাহাকার তৈরির যে যন্ত্র, ক্ষুধার যন্ত্রণা তৈরির যে যন্ত্র, এই যন্ত্র হচ্ছে এই রাষ্ট্রযন্ত্র। তাহলে এই রাষ্ট্রযন্ত্রের বিপুল শক্তির বিরুদ্ধে যখন কারখানা একজন শ্রমিক মারা যায়, বা যখন পাহাড়ে বিবাহিতপুরের মতো একজন পাহাড়ি মারা যায়, তখন এই পরিবার বা এই একক ব্যক্তির পক্ষে এই বৃহৎ নিপীড়নের যন্ত্রের পক্ষে আসলে দাঁড়ানো সম্ভব না। এই জন্য একটা কথা খুব বারবার করে বলে রাখতে হয়, পৃথিবীতে যত রকমের নিপীড়িত জনগোষ্ঠী আছে, এই নিপীড়িত জনগোষ্ঠীর যন্ত্রণার জায়গাগুলোর মধ্যে জায়গাগুলো খুবই কমন, জায়গাগুলো এক। তো রাষ্ট্রের এই বৃহৎ শক্তিকে, রাষ্ট্রের নিপীড়নের যন্ত্রকে যদি দীর্ঘমেয়াদে আমরা পরাস্ত করতে চাই, এই যন্ত্রকে ভাঙতে হয়, এই যন্ত্রকে বন্ধ করা যায় না, কারণ এই নিপীড়নের যন্ত্র বন্ধ হয় না, এই যন্ত্রকে ভেঙে ফেলতে হয়। তাহলে এই প্রকাণ্ড শক্তিশালী নিপীড়নের যন্ত্রকে যদি ভাঙতে চাই, তাহলে দিন শেষে আমাদের এই গ্রুপিংগুলোর মধ্যে থাকা যাবে না, আমাদের এই গ্রুপিংগুলোর মধ্যে থেকে বের হয়ে আসতে হবে। অন্তত পক্ষে মানুষকে মানুষ হিসেবে ভাবতে হবে যে ওখানে যে মারা গেছে সেও মানুষ, এখানে যে মারা যায় সেও মানুষ। আমি এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি রাকিব মোহাম্মদকে। বন্ধুগণ, এ পর্যায়ে সংহতি জানিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি তয়েব আলী, সভাপতি বিপ্লবী ছাত্র মৈত্রী, ঢাকা নগর। আজকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের আয়োজনে যে বিক্ষোভ সমাবেশটি এখানে অনুষ্ঠিত হয়েছে, এখানে উপস্থিত সকলকে বিপ্লবী শুভেচ্ছা। একই সাথে এই সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর পক্ষ, ঢাকা নগরের পক্ষ থেকে আমি সংহতি জানাচ্ছি এবং সেই সাথে তীব্র নিন্দা জানাচ্ছি সেই পাহাড়ে যে গংরা আছেন, যে গংরা হচ্ছে পাহাড়ি মানুষদের জীবন কেড়ে নিচ্ছেন, তাদের সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই এবং তাদের বিচারের দাবি জানাচ্ছি। বন্ধুগণ, পাহাড়ের সেটেলার কর্তৃক যে পাহাড়ি আদিবাসীদের হত্যাকাণ্ড, এটা আজকে নতুন কোনো বিষয় না, দীর্ঘদিন ধরে চলে আসছে এবং আমরা এটাকে বলতে পারি, এখানে যে বিদ্যমান যে রাষ্ট্রীয় কাঠামো যে আছে, এটা একটা ফেসিবাদী রাষ্ট্রীয় কাঠামো। ফলে এই কাঠামোটা আছে বিধায় তার ফলাফল স্বরূপ আমরা এখনো সেই হত্যাকাণ্ডগুলো এখানে দেখে চলেছি। সামনে নির্বাচন নিয়ে রাষ্ট্রে বেশ দগ্ধ চলছে। একই সাথে এই নির্বাচন হচ্ছে একটা অভ্যুত্থান পরবর্তী নির্বাচন, যে অভ্যুত্থানটার আকাঙ্ক্ষা ছিল আমাদের যে সমস্ত জাতির মানুষের মুক্তি, তার স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণ এবং গণতান্ত্রিক অধিকারগুলো ভোগ করার সুযোগ সুবিধাগুলো তৈরি করবে। কিন্তু আমরা বাস্তবতায় যা দেখি যে সমতলে যেমন এর কোনো পরিবর্তন হয়নি, পাহাড়েও একইভাবে এর কোনো পরিবর্তন সংঘটিত হয়নি। বন্ধুগণ, এই সমতলে আপনারা দেখেছেন অভ্যুত্থানের পরবর্তী সময়ে কি পরিমাণে হত্যা, গুম এবং নানা রকমের সংস্কার আমরা এই ভূখণ্ডে দেখলাম না। ফলে এই সমতলের সংকট, এটা আসলে পাহাড়ের সংকট কিংবা পাহাড়ের সংকট একইভাবে সমতলের সাথে সম্পর্কিত বিষয়। ফলে পাহাড়ের সংগ্রাম আমাদের সমতলের যে গণতন্ত্রের সংগ্রাম, সেই গণতন্ত্রের সংগ্রাম আমাদের সমতলের গণতন্ত্রের সংগ্রাম সম্পর্কিত বিষয়। ফলে পাহাড় আক্রান্ত হলে আমাদের আক্রান্ত বোধ করতে হবে, নতুবা কারোর মুক্তি এখানে সম্ভব না। বন্ধুগণ, যে সেটেলার কর্তৃক পাহাড়িদের উপর বারংবারে হত্যাকাণ্ড কিংবা আক্রমণ, হামলা, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আগুনে পোড়ানো, অনেক ধরনের ঘটনা আমরা অভ্যুত্থানের পরে দেখেছি। সেখানে গণহত্যার মতো ঘটনা ঘটেছে। কিছুদিন আগেও আপনারা খেয়াল করলে দেখবেন যে পাহাড়ে কি পরিমাণে নির্মম অত্যাচার চালালো সেটেলার বাঙালিরা। সেখানে অনেকগুলো বিষয় আনা হয়েছিল, বিচ্ছিন্নতাবাদে তথ্য নিয়ে আসা হয়েছিল, ধর্মীয় বিষয়গুলো নিয়ে আসা হয়েছিল, শুধুমাত্র নিপীড়নটাকে আসলে বৈধ করার জন্য। আমরা যদি ওর ইতিহাসটাকে একটু দেখি, এই যে স্বৈরাচারী কাঠামো, যে কাঠামোর মধ্যে পাহাড়িরা নিপীড়িত হচ্ছে, সেই কাঠামোটা কিভাবে তৈরি হলো, সেই ব্যবস্থাটা এখানে কিভাবে বিনির্মাণ হলো, সেই ৭১-এর পর থেকেই
সমতলে যেমন এখানে বাকশাল গঠিত হয়েছিল, যে ফেসিবাদী একটি শরীরের একটি কাঠামো তৈরি হয়েছিল, একইভাবে ওই সময়ে পাহাড়ে উগ্র জাতীয়তাবাদকে ব্যবহার করে সেটেলার প্রতিস্থাপন করা হয়েছিল। তার মানে যে উগ্র জাতীয়তাবাদ, এটা উগ্র জাতীয়তা বাঙালি জাতীয়তাবাদকে ব্যবহার করে পাহাড়িদের এখানে সেটেলার স্থাপন করা, এবং তার মূল উদ্দেশ্য ছিল যেটা, যে পাহাড়ের আসলে ভূখণ্ডটি দখল করা। পাহাড়ের ভূমিটা প্রয়োজন বিধায় তারা নানা প্রকার অজুহাতে সেইখানে দমনমূলক এবং নিপীড়নমূলক শাসন কাঠামো বরাবর জারি রেখেছিল। তারই ফলাফল হিসেবে আমরা আজকেও দেখি সেই 14 জানুয়ারি আমবাগান দখল করতে গিয়ে সেই আব্দুল বাসির গংরা একজন শ্রমিককে হত্যা করলেন কুপিয়ে। ফলে আমরা ওই জায়গা থেকে বলতে চাই, যতদিন এবং যতক্ষণ এই রাষ্ট্র কাঠামোতে উগ্রবাদ কিংবা উগ্র জাতীয়তাবাদ কিংবা ধর্মবাদ এইগুলো জারি থাকবে, ততদিন মানুষের উপরে যে নিপীড়নটা বারংবার নেমে আসবে। কিন্তু একটা আজব বিষয় হচ্ছে, মানে এটা খুবই আজব প্রশ্ন, খুবই আজব ব্যাপার, যখন বাকশাল গঠন হচ্ছে, শেখ মুজিব যখন বলতেছে তোমরা বাঙালি হয়ে যাও এবং সেটেলারকে স্থাপন করতেছে, ওই যখন অভ্যুত্থানের পরে আমরা বলতেছি সেইটি বাকশাল এবং সেটি হুটিয়াটি কাঠামো, কিন্তু অভ্যুত্থানের পরে সরকার আসলে কি করেছে, সেই সমস্ত বাকশালী নীতি, সেই সময় সেটেলার স্থাপনের নীতি, কিংবা ওই পাহাড়িদেরকে বিচ্ছিন্নবাদী ত্যাগ দেওয়ার নীতি, যা শেখ মুজিব এই দেশে স্থাপন করেছিলেন বা সেগুলো এনেছিলেন, আজকে ওই সরকার এই দেশের এই সমতলের শাসক গোষ্ঠী আজকে সেই নীতিগুলো প্রণয়ন করে চলেছে। কখনো তো কোনো সমতলের শাসক বললেন না যে বঙ্গবন্ধু যেহেতু বলেছে যে এখানে পাহাড়িদের কোনো স্বীকৃতি তো থাকবে না কিংবা আদিবাসীদের কোনো স্বীকৃতি থাকবে না, সেই নীতিটা আজকে কার্যকর। তাহলে বঙ্গবন্ধু ওই সময়টাকে যখন বুঝিয়ে করতেছেন, সেই নীতিগুলো তো আজকেও চলমান আছে এবং সেগুলো চালাচ্ছেন। ফলে ওর যে ফেসিবাদের মানুষ, সেই মানসিকতার মৃত্যু কিন্তু এই শাসক গোষ্ঠীর ঘটেনি। ফলে ওই মানুষ এখনো জীবিত, ওর চিন্তা এখনো জীবিত। ফলে পাহাড়ের মানুষের মুক্তি নেই, আমাদের মুক্তি নেই। আমরা যদি মুক্তি চাই তাহলে সে পাহাড় কিংবা সমতলের যে সংগ্রাম, সেই সংগ্রামের সাথে আমাদের সংগতি প্রকাশ করতে হবে। সেই মুক্তির সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। একই সাথে ওই যে চেতনা ব্যবসায়ী যে সমস্ত শাসক গোষ্ঠী আছে, তাদের উৎখাতের মধ্যে দিয়ে এখানকার পাহাড় এবং সমতলের মুক্তিগামী মানুষ এবং মুক্তিগামী মানুষের যে আকাঙ্ক্ষা তারা ধারণ করে, সেই মানুষগুলোর এখানে ক্ষমতায়ন খুব জরুরি। সেই জায়গা থেকে আগামী দিনের যে লড়াই সংগ্রাম এবং আমাদের যে মুক্তির প্রশ্ন, সেটা পাহাড় এবং সমতলের মুক্তির প্রশ্নকে সামনে রেখে সেই সংগ্রামকে আমাদের বেগবান করতে হবে। এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমাদের আজকের যে সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত আছেন আরো সাইদুল হক নিশান, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সভাপতি। বন্ধুগণ, এ পর্যায়ে সংহতি জানিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জি কুতুবুরাকে। পার্বত্য চট্টগ্রামে এটা কোনো বিষণ্ণ কোনো ঘটনা নয়, দীর্ঘদিন চলমান। সেখানে পার্বত্য চট্টগ্রামে নিশ্চয় আপনারা জানেন, কিছু সেনা সদস্য সেখানে ওখানকার সেটেলারকে নানাভাবে মদত দিচ্ছে, পাহাড়িকে সবসময় তাদের মধ্যে যে একটা দ্বিধা বা বিরোধ সৃষ্টি করার জন্য তারা সবসময় সেখানে লেগে আছে। সংগ্রাম বন্ধুগণ, আজকে বিমল ত্রিপুরা নিরহ একজন শ্রমিক, সে থোয়াইয়ং বাগানে মিলন ত্রিপুরা সহ কাজ করতে গিয়েছিল। সেখানে তার মালিকের নির্দেশে সেখানে কাজ করতে গিয়েছিল। তাকে যে এই যে আব্দুল বসির গংরা নির্মমভাবে যে তা দিয়ে কোপ দিয়ে তাকে আহত করা হয়েছে। সংগ্রাম বন্ধুগণ, পরবর্তী সেই 14 জানুয়ারি চট্টগ্রাম মেডিকেলে তাকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়। শুনছি গতকালকে সে ওই হসপিটালে মারা যায়। সংগ্রাম আজকে সেখানে ওই মালিক কর্তৃক কোতোয়ালি থানা খাগড়াছড়িতে মামলা করা হয়, 2 জনকে গ্রেপ্তার করা হয়। এখনো আরো বহুজনকে গ্রেপ্তার করা হয়নি। সংগ্রাম বন্ধুগণ, সেখানে
সেনাবাহিনী কি আশ্বাস দিচ্ছে তাদেরকে, যারা তাকে আসে তাদেরকে গ্রেপ্তার করা হবে, আপনারা মিটিং মিছিল করবেন না, সেরকম নাকি মালিকের সাথে সেনাবাহিনী গিয়া কথা বলছে। সংগ্রাম বন্ধুগণ, আজকে সেখানে যদি সেতলে যদি মারা যেত, আজকে সেখানে দাও দাও চলতো। সংগ্রাম বন্ধুগণ, এখানে সেখানে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হতো। আজকে ওই নিরহ শ্রমিক বিমল ত্রিপুরা মারা যাওয়ার কারণে সেখানে কিছু হচ্ছে না, খুবই দুঃখজনক। আজকে পার্বত্য চট্টগ্রামে সবসময় সেখানকার সেনাবাহিনী তারা নানাভাবে ইন্ধন দিচ্ছে ছাত্রদেরকে, এই জায়গা ভূমি সেখানে বেআইনি ভাবে দখল করার জন্য তারাই ইন্ধন দিচ্ছে। সংগ্রাম বন্ধুগণ, আজকে নিশ্চয় যারা আপনারা শুনেছেন, আমরা বিমল ত্রিপুরা যারা হত্যাকারী তাদের বিচার আমরা চাই এবং সুস্থ বিচার হোক, নাহলে পার্বত্য চট্টগ্রাম সহ যারা এখানে আমাদের বন্ধুগণ অনেকে বলে গেছেন গণতান্ত্রিক ছাত্রজোট, আমরা ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হবো যদি সুস্থ তদন্তের মধ্যে যে বিচার করা হয়। সংগ্রাম বন্ধুগণ, এ পর্যায়ে সমাবেশে সংহতি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নাইমুদ্দিন, সংগঠক বিপ্লবী ছাত্র যুব আন্দোলন। সংগ্রামী বন্ধুগণ, পাহাড়কে ঘিরে যে ব্যবসায়ী মুনাফা চক্র, সেটা আজকের নয়, সে ব্রিটিশ উপনিবেশিক আমল থেকে শুরু করে ৭১ পূর্ববর্তী বা পরবর্তী সরকারের পালাবদল হয়েছে। এক সরকার গিয়েছে, আর এক সরকার এসেছে, তারা বারবারই বলেছে পাহাড়কে নাকি তারা পাহাড়ে শান্তি ফিরিয়ে আনবে, পাহাড়ে এই করবে সেই করবে, কিন্তু দিন শেষে দেখা গেছে এই শাসক শ্রেণীরা পাহাড়কে ঘিরে তাদের কেবলমাত্র গোটা করে ব্যবসায়ী স্বার্থ এবং পাহাড়কে ঘিরে পর্যটন কেন্দ্রের নামে সে জায়গার আদিবাসী বন্ধুদের জোরপূর্বক উচ্ছেদ, ভূমি দখল, রাবার কোম্পানির নামে গ্রামকে গ্রাম উজাড় করা, আমরা এগুলো দেখেছি। আমরা দেখেছি উন্নয়নের নামে পাহাড়ে লগান, লংদু, নানিয়ারচর সহ কত রকমের যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যাকারীদের এখন পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি। আমরা জানি এই শাসক শ্রেণী যারাই আসুক, তারা আসলে যতই মানবতার কথা বলুক, যতই পাহাড়কে ঘিরে পাহাড়ের জনগণকে নিয়ে ভালো ভালো কথা বলুক, কিন্তু দিন শেষে তাদের লক্ষ্য একটাই, তাদের লক্ষ্য পাহাড়কে ঘিরে তাদের বাণিজ্য এবং সেখানকার যে মানুষ, সেই মানুষদের যে জীবনমান পরিবর্তনের যে ন্যূনতম কর্মসূচি তাদের নেই। সংগ্রামী বন্ধুগণ, আজকে পৃথিবীর উদ্যোগে যে আয়োজন, সে আয়োজন কেবলমাত্র বিচ্ছিন্ন আজকে করা হচ্ছে এরকম নয়। আমরা দেখেছি ঐতিহাসিক ভাবেই শুধু পাহাড় নয়, সমতলেও আদিবাসীদের ভূমি দখল কিরকম করে হয়। সংগ্রামী বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যেও আদিবাসী বন্ধুরা অংশগ্রহণ করেছিল আমাদের সাথে। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যখন কল্পনা চাকমাকে নিয়ে যখন গ্রাফিতি করতে যাওয়া হয়, সেখানে তাদের উপর হামলা করা হয়। ঠ্যাঙ্গারি বাহিনী, রাষ্ট্র মদতপুষ্ট নানা বাহিনী এই সাধারণ যে গণতান্ত্রিক আন্দোলন, সে গণতান্ত্রিক আন্দোলনে তারা কিরকম ব্যাপরোয়া। আমরা দেখেছি যখন পাহাড়ের বন্ধুরা তাদের ন্যূনতম সাংবিধানিক স্বীকৃতির জন্য রাস্তায় নামলো, স্টুডেন্ট ফর সভারেন্টি নামে উগ্র ভুইভুর একটা উগ্র জাতীয়তাবাদী সংগঠন, তাদের উপর কিভাবে ব্যাপরোয়া হলো। এবং দেখলাম সুশীল সমাজ থেকে শুরু করে নানা মহল তা নিয়ে কি নীরব ভূমিকা পালন করলো। আমরা দেখেছি আমার যে বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, সে বিভাগেও বলা হয় যে বিভিন্ন জাতিসত্তার প্রশ্নে তাদের অবস্থান রয়েছে, কিন্তু দেখলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানও কি প্রতিক্রিয়াশীল ভূমিকা রাখতে পারে। আমার ডিপার্টমেন্টের শিক্ষকরা পর্যন্ত সুবিধাবাদী জায়গা থেকে শক্তিশালী কোনো অবস্থান নেয়নি। অর্থাৎ একদিকে তারা প্রগতির কথা বলে নানা রকম পড়াশোনা করাবে, আর একই রাষ্ট্রের মধ্যে এক জনগোষ্ঠীর উপরে কিরকম আক্রমণ চালাবে। আমরা দেখছি সামনে নির্বাচনে নানা ডান্ডল বাজছে, নানা বুর্জোয়া প্রতিক্রিয়াশীল ধর্মবল ফ্যাসিবাদী শক্তিরা নানা কর্মসূচি দিচ্ছে, কিন্তু জনগণ জানে দিন শেষে এই ভোটাভুটির খেলা হবে, এই
ভোটাভুটির পরেও এদেশের শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, নারী, আদিবাসী সহ নিপীড়িত জনগণের জীবনমানের কোনো পরিবর্তন হবে না। দেখা যাবে সামনে নির্বাচন ঘিরে কি বিশাল ব্যয়ভার, এই ব্যয়ভারও যোগান করা হচ্ছে এই দেশের জনগণের টাকা কেটে, কিন্তু তাদের জীবনমান পরিবর্তনের কোনো কর্মসূচি তাদের মধ্যে নেই। কিন্তু দেখেছি সাম্রাজ্যবাদের মদতপুষ্ট এই সরকার, সাম্রাজ্যবাদের দোষণ নীতি তারা মেনে চলছে, নানাজন ভারত বিরোধী কথা বলছে, কিন্তু ভারত বিরোধী কোনো কর্মসূচি, ভারতের সাথে অসম চুক্তি এ নিয়ে তাদের কোনো কথা নেই। কারণ কি, এ নিয়ে কথা বললে সামনের নির্বাচনে তাদের আসলে যে সুবিধাবাদী যে মদতপুষ্ট, অর্থাৎ সাম্রাজ্যবাদের মদতপুষ্ট কিংবা ভারতের সাথে লেজুর না করে তারা এই দেশের ক্ষমতায় আসতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, পাহাড়কে ঘিরে, আদিবাসী বন্ধুদের ঘিরে আমরা মার্ক্সবাদী নীতিতে বিশ্বাসী। আমরা মনে করি একটা জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণ অধিকারকে বাদ রেখে কেবলমাত্র সেখানে আপনারা পুলিশ স্পট করবেন, জোরপূর্বক পুনর্বাসন করবেন, তা হতে পারে না। আমরা দেখেছি শেখ মুজিব থেকে শুরু করে জিয়া, এরশাদ, হাসিনা, খালেদা থেকে শুরু করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও পাহাড়কে ঘিরে তাদের নীতি দিন শেষে শাসক শ্রেণীর খাও খাও নীতি। অর্থাৎ আমরা দেখেছি পাহাড়ে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সেখানে সেটেলার পুনর্বাসন করেছে। সেখানে ভূমিহীন কৃষক, নদী ভাঙা জনগণ এদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় তাদের স্থাপন করা হয়েছে। না লাভ হয়েছে সেই ভূমিহীন বাঙালিদের, না লাভ হয়েছে সেই পাহাড়ি বন্ধুদের। অর্থাৎ কেবলমাত্র স্বার্থ উৎপাদ করেছে গোটা কয়েক শাসক শ্রেণী, পুঁজিপতি, উচ্ছুত্তি বুর্জোয়া শ্রেণী। তা আমরা বলতে চাই, আজকে পাহাড়ের প্রশ্ন কোনো বিচ্ছিন্ন কোনো প্রশ্ন নয়। আমরা জানি মার্ক্সবাদী নীতি বিচ্ছিন্নতার প্রশ্ন সামনে রেখে সংযুক্তি, অর্থাৎ একটা জাতিসত্তাকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক শোষণ করে তাদেরকে আপনি সংযুক্ত করে নেবেন কিভাবে? আজকে আপনার নিজ ঘরে যখন আক্রমণ হবে তখন থেকে আপনারা বলবেন সেনাবাহিনী বাঙালিদের উপর যখন আক্রমণ করে তখন সেনাবাহিনী খারাপ, যখন পাহাড়িদের উপর আক্রমণ করে বড় বড় সেনাজ্ঞান বসায় তখন দেখা যায় উগ্র বাঙালি জাতীয়তাবাদী সংগঠনরা তারা বলে পাহাড়ে বেশি বেশি করে সেনা কেন গঠন করো। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, কিন্তু সেটাই বলতে চাই, আজকে আপনার দেশে এক ব্যাপক জনগণকে নিপীড়িত রেখে আপনার নিজেরা ভালো থাকতে পারবেন না। দিন শেষে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সকল জায়গায় উগ্র বাঙালি জাতীয়তাবাদী চেতনা শেখানো হয়। আমরা বলতে চাই এই উগ্র বাঙালি জাতীয়তাবাদকে মোকাবেলা করুন, কারণ উগ্র বাঙালি জাতীয়তাবাদ ঠিক একইভাবে নাজিবাদ কিংবা জায়নবাদের ব্যতিক্রম কোনো জিনিস নয়। তাই সংগ্রামী বন্ধুগণ, আজকে পাহাড়ের সংগ্রামকে বিচ্ছিন্নভাবে না দেখে নিপীড়িত বাঙালি এবং নিপীড়িত পাহাড়ি, আদিবাসী সকলে ঐক্যবদ্ধভাবে যে শাসক শ্রেণী, এই বিদ্যমান যে রাষ্ট্র ব্যবস্থা, এই বিভিন্ন জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রশ্নে প্রতিক্রিয়াশীল, তাদের বিরুদ্ধে আমাদের তীর নিক্ষেপ করতে হবে। তার মধ্য দিয়ে কেবলমাত্র সকল নিপীড়িত শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, নারী, আদিবাসী সহ নিপীড়িত জাতি জনগণের মুক্তি হতে পারে। এই সংগ্রামকে বেগবান করার আহ্বান রেখে এবং আজকে পৃথিবীর যে কর্মসূচি, সে কর্মসূচিতে পূর্ণ সম্মতি জানিয়ে বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের পক্ষ থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। পাহাড়ের 3 পার্বত্য জেলায় সেনা ক্যাম্পের অভাব নাই, কিন্তু আমরা দেখেছি গত 17 জানুয়ারি যখন এই যে রোহিঙ্গা সন্ত্রাসী কর্তৃক যখন আলীকদমে আমাদের মৃত আদিবাসীদেরকে যখন হামলা করা হয়, তখন সে পাহাড়ের নিরাপত্তাকারী সে সেনাবাহিনী কোথায় ছিল? বন্ধুগণ, আপনারা যদি দেখেন, এটা শুধু পাহাড়ে নয়, সমতলীয় আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে অমুক এলাকায় হচ্ছে অমুক কর্তৃক দ্বারা খুন, অমুক এলাকায় অমুক কর্তৃক দ্বারা খুন। বন্ধুগণ, এটা বলতে চাই, আসলে পাহাড়কে নিয়ে যারা হচ্ছে বিভিন্ন চিন্তা লাগিয়ে রাখছে, সেটা হচ্ছে স্পষ্ট। গতকাল দেখলাম এই যে বিএনপি নির্বাচনের আগে বিএনপি ক্ষমতা যাওয়ার আসবে কিনা জানি না, সেই আগে তারেক রহমানকে হচ্ছে এই যে পার্বত্য চট্টগ্রামের একজন সাংবাদিক মেহেদী হাসান পলাশ, সে কিভাবে হচ্ছে পাহাড়িদেরকে যে বিদেশিমূলক আচরণ বই হচ্ছে উপহার
উপহার দিচ্ছেন। তার মানে সেই পদ্ধতির অর্থ হচ্ছে পাহাড়ের মানুষ হচ্ছে বিচ্ছিন্নতা হতে চায়, পাহাড়ের মানুষ হচ্ছে বাংলাদেশ থেকে আলাদা হতে চায়। এই যে তাদের যে মনোভাব, এই মনোভাবের কারণে এই যে পাহাড়ের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু আমরা সমতলে হচ্ছে অধিকাংশ মানুষ হচ্ছে দেখছে না। বন্ধুগণ, আমি তেমন বাড়াবো না, এই পর্যায়ে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড় ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা। আমি অমল ত্রিপুরাকে হচ্ছে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন কেন আজকে বিক্ষোভ সমাবেশ করছি। এই বিক্ষোভ সমাবেশ পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে চট্টগ্রাম এবং ঢাকায় বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে গত কয়েকদিন ধরে আমরা এবং বিভিন্ন সংগঠন এর প্রতিবাদ জানিয়ে আসছে। আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে যখন এই ঘটনা ঘটে তখন এই সরকার, এই রাষ্ট্র, তাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা দেখতে পাই খুবই একটা নীরব। অথচ আমরা সমতলে বিভিন্ন জায়গায় আমরা যখন দেখেছি বিভিন্ন স্থানে যে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, কিংবা হচ্ছে হত্যাকাণ্ড হচ্ছে, তখন এই দেশের মিডিয়া থেকে শুরু করে সরকার সেখানে হচ্ছে বিভিন্ন ভাবে তাদের সহযোগিতা দেওয়া হচ্ছে, কিংবা হচ্ছে যারা হামলাকারী আসামিদেরকে হচ্ছে তারা আটক করছে। কিন্তু একটা রাষ্ট্রে, একটা ভূখণ্ডে কেন এই বৈষম্য? বন্ধুগণ, আমরা আমাদের পূর্ববর্তী বক্তারা তুলে ধরেছেন পাহাড় কিংবা সমতলের পার্থক্যতা। আমরা দেখেছি গত 24 সালে যেই একটা দেশের গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশের যে সংখ্যালঘু জাতিসত্তা এবং বিভিন্ন জাতিসত্তা মানুষ এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এবং সক্রিয় ভূমিকা পালন করেছিল। বন্ধুগণ, কিন্তু আমরা আশা করছিলাম অভ্যুত্থান পরবর্তীতে এই দেশের মানুষের ধর্মীয় সংখ্যালঘু এবং বিভিন্ন জাতিসত্তার মানুষ অন্তত তাদের আত্মসম্মান মর্যাদা নিয়ে তারা বসবাস করতে পারবে এবং তাদের জাতিসত্তার যে সাংবিধানিক স্বীকৃতি শুরু করে ভাষা এবং তাদের নিজ নিজ ভাষা তারা স্বীকৃতি পাবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম আজকে হচ্ছে প্রায় 15 মাসের অনেক হয়ে গেল এই অন্তর্বর্তী সরকারে কোনো পরিবর্তন আমরা দেখতে পাই না। বন্ধুগণ, আমরা দেখেছি বরং এই যে অবস্থা, দেশের যে পরিস্থিতি, যে পরিবর্তনের কথা বলছি, এই পরিবর্তনের বিনিময়ে এই অন্তর্বর্তী সরকার, যে পূর্ববর্তী সরকার কিংবা হচ্ছে শাসক গোষ্ঠী যেভাবে পাহাড় সমতলকে এবং সারা দেশে যে নীতিতে তারা শাসন করেছিলেন, যে নীতিতে সংখ্যালঘু জাতিসত্তা কিংবা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু জাতিসত্তার উপরে যে নীতিতে তারা শাসন কার্য পরিচালনা করেছেন, সেই নীতিতে এবং সেই কাঠামোতে একইভাবে তারা শাসন করে যাচ্ছে। আমরা দেখেছি এই যে ডক্টর ইউনূস, যিনি হচ্ছে আমরা বলতে পারি যে সেটলার বাগদত্ত ডক্টর ইউনূস, তার যে সরকার তিনি দায়িত্ব গ্রহণ করার পরে আমরা দেখেছি 1 মাসের মাথায় ওই খাগড়াছড়ি রাঙ্গামাটি বিক্রি করছিল। বন্ধুগণ, আমরা দেখেছি সেই সেপ্টেম্বর মাসে 19 এবং 20 তারিখে খাগড়াছড়ি দিঘিনালা এবং খাগড়াছড়ি শহর 20 তারিখে রাঙ্গামাটিতে যে অনেক চাকমা নামে একজন ছাত্রকে কিভাবে হচ্ছে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। বন্ধুগণ, সে 2টি ঘটনা এই অন্তর্বর্তী সরকারের তখনকার সময়ে তারা উচ্চ গলায়
একটা ভাবনা তৈরি করে তারা বলছিল যে রাঙামাটি খাগড়াছড়ি ঘটনা তারা উচ্চ একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার মাধ্যমে তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে। আজকে সেই 24শে সেপ্টেম্বর থেকে শুরু করে আজকে 26 সালের জানুয়ারি হয়ে গেল, কিন্তু সেই তদন্ত কমিটি কি হয়েছে? কারা প্রকৃত দোষী? অনেক চাকমা, রুবেল ত্রিপুরা এবং জুলন চাকমা, তনুরঞ্জন ত্রিপুরাকে কারা হত্যা করলো? কিভাবে হচ্ছে দিঘায় হামলা হলো? কিংবা রাঙামাটিতে কারা হামলা করলো? তাদেরকে সেই চিহ্নিত সন্ত্রাসী দুর্বৃত্তদেরকে এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারেনি বন্ধুগণ। আমরা দেখেছি গত কয়েক মাস আগে এই অন্তর্বর্তী সরকারের আমলে ওই খাগড়াছড়ি গইমারাতে খাগড়াছড়িতে একটা ধর্ষণের একজন শিশুকে একজন ছাত্রীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যে সমস্যা সৃষ্টি হয়েছিল, সেখানে ধর্ষণের বিচার চাইতে গিয়ে পাহাড়িরা যখন শান্তিপূর্ণ যে অবরোধ পালন করছে, তো ওই খাগড়াছড়ি গইমারায় কিভাবে সেনাবাহিনী সদস্যরা নির্মম ভাবে গুলি করে 3 জনকে হত্যা করলো। এই 3 জন সরাসরি সেনাবাহিনী গুলিতে মারা গেল। বন্ধুগণ, সেই তদন্ত কি হয়েছে আমরা এখনো পর্যন্ত হতে জানি না, বরং তাদেরকে সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদী আখ্যায়িত দিয়ে সেই সময়কার সরকার এবং সেখানকার যে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের বিভিন্ন লোকজন তাদেরকে সন্ত্রাসী কিংবা বিচ্ছিন্নবাদী আখ্যায়িত করে সেই উক্ত যে প্রকৃত ঘটনাকে চাপা করার চেষ্টা করা হয়েছিল। বন্ধুগণ, আমরা এই জন্য এই ডক্টর ইউনূসকে আমরা সেটলার বাধ্যক বলে আখ্যায়িত করছি। বন্ধুগণ, এই অন্তর্বর্তী সরকার আমলে আমরা দেখেছি ওই বান্দরবানে যে একজন খেয়াল নারীকে যে হত্যা করা হলো, সে খেয়াল নারীর যে হত্যার বিচার এখনো পর্যন্ত হয়নি। বন্ধুগণ, বাঘাইছড়িতে বিভিন্ন হামলার ঘটনা ঘটলো, খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবানে বিভিন্ন ঘটনা হয়েছে, কিন্তু আজও যে সুস্থ তদন্ত হয়েছে কিনা কিংবা তদন্ত হলে সেই তদন্ত রিপোর্ট কি হয়েছে তা এখনো পর্যন্ত তারা প্রকাশ করেনি। অতীতে আমরা দেখেছি যখন 90 দশকের যে বিএনপি আমলে যে লুগাংচর মাল্য গণহত্যার যে সংগঠিত হয়েছে, সে লুগাং মাল্য গণহত্যা সহ বিভিন্ন যে গণহত্যা, সে গণহত্যা এখনো পর্যন্ত সাথে প্রকাশ করা হয়নি। এবং আওয়ামী লীগ আমলে যে সকল গণহত্যা হয়েছিল পাহাড়ে, সেই সকল গণহত্যার যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্ট এখনো পর্যন্ত কি হয়েছিল, কি করছে, কারা হত্যা করলো এখনো পর্যন্ত প্রকাশ করেনি। এই হচ্ছে পূর্ববর্তী সরকার কিংবা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে নমুনা, যে পাহাড়ের প্রসঙ্গে তাদের যে নীতি, সেই নীতির ঘটনা সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই যে সামনে 12 ফেব্রুয়ারি দেশের একটি জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তামাদল শুরু হয়েছে, ইতিমধ্যে প্রচারণা শুরু হয়ে গেল। বন্ধুগণ, আমরা আশঙ্কায় থাকি বন্ধুগণ, এই নির্বাচনের আড়ালে ওই পাহাড়ে কোনো কিছু ঘটে যাচ্ছে কিনা কিংবা ঘটবে কিনা আমরা আশঙ্কায় থাকি। আমরা আশঙ্কায় থাকি সমতলে কোনো একটা মন্দিরে, কোনো একটা গির্জায়, কোনো একটা সংখ্যালঘু জাতিসত্তা এলাকায় কোনো একটা হামলা শিকার হবে কিনা। আমরা দেখছি কয়েকদিন আগে দীপু দাসকে, শ্রমিক নেতা দীপু দাসকে কিভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। আমরা দেখেছি ওই আয়েশাকে, ছোট্ট শিশু আয়েশাকে ঘর বন্দি করে কিভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো। বন্ধুগণ, এইসব থেকে আমরা আশঙ্কা থাকি সবসময়। আমরা এই আশঙ্কার জায়গা থেকে অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে আমরা জানিয়ে দিতে চাই, নির্বাচনের আড়ালে এই দেশে পাহাড় কিংবা সমতলে যে সংখ্যালঘু জাতিসত্তাদের উপর যদি নির্যাতন চালায়, তাদের ভূমির উপর, তাদের জমির উপর যদি আক্রমণ শুরু হয়,
যদি তাদের ভূমি জমি যদি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চালায়, তাহলে পার্বত্য চট্টগ্রামে যেই সকল গণতান্ত্রিক আন্দোলনের যারা সংগঠনভুক্ত গণসংগঠন বা রাজনৈতিক দল, তারা কখনো মেনে নেবে না। আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এই নির্বাচনের দাবিদারের আড়ালে আপনারা যদি যে জাতিসত্তাদের উপরে নির্মম যে নির্যাতন, নিপীড়ন কিংবা শোষণ চালাতে চান, তাহলে পার্বত্য চট্টগ্রাম এর যে জনগণ এবং সারা দেশের যে জনগণ কখনো তার চুপ থাকবে না, আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বন্ধুগণ, আমি আরো বেশি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা এই সমাবেশ থেকে অবিলম্বে বিমল ত্রিপুরা হত্যার সাথে জড়িত সেই বাসির গন্ধের অবিলম্বে, যে আমরা জেনেছি গতকালকে 2 জনকে তারা গ্রেপ্তার করেছে, পুলিশ গ্রেপ্তার করেছে। যারা পলাতক রয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং একই সাথে ওই যে মূল জনগোষ্ঠীদের উপর যারা হামলা করলো গত 17 জানুয়ারি, তাদেরকেও হচ্ছে একইভাবে সকল যে হামলাকারী তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। না হলে আমরা পার্বত্য চট্টগ্রামের জনগণ এর বিরুদ্ধে এই বিচারের দাবিতে আমাদের আন্দোলন আমরা জারি রাখবো। বন্ধুগণ, আমাদের যে সংগ্রাম, আমাদের লড়াই চলছে এবং পাহাড় ও সমতলে যারা নিপীড়িত জাতি ও জনগণের পক্ষে রয়েছেন, আসুন আমরা এই লড়াই জোরদার করি। এই লড়াই কেবল পাহাড়ি জনগণের নয়, এই লড়াই কেবল সংখ্যালঘু জাতিসত্তাদের নয়, এই লড়াই সকলের, এই লড়াই নিপীড়িত জাতি এবং জনগণের, এই লড়াই দেশের মানুষের, এই লড়াই এবং এই দেশের সকল গণতান্ত্রিক শক্তি যারা রাজনৈতিক সংগঠন দল রয়েছেন এবং সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী মানুষরা রয়েছেন তাদের। আমরা আসুন দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে পাহাড় এবং সমতলের যে লড়াই, এই লড়াইয়ে আমরা সামিল হই, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এই সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত আছেন বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল এমএসি ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক হুসাইন মারমা। বন্ধুগণ, আজকের যে সমাবেশ, এই সমাবেশ আজকের যে সভাপতিত্ব সমাপনী বক্তব্য রাখবেন বাহাদুর ত্রিপুরা, সাধারণ সম্পাদক ঢাকা নগর শাখা। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমরা এখানে কেন দাঁড়িয়েছি। সংগ্রামী বন্ধুরা, পাহাড় যখন সেতলার মুক্ত ছিল, যখন যে সময় পাহাড়ে এই সমতল থেকে সেতলাররা পার্বত্য চট্টগ্রামে গিয়ে পুনর্বাসন করেনি, সে সময় পাহাড় শান্তিতে বসবাস করেছে, পাহাড়ের মানুষ শান্তিতে বসবাস করেছে। কিন্তু আমরা দেখেছি এই যে ৭৬ থেকে ৮০ তখনকার সময়ে এই যে বিএনপি ক্ষমতা থাকাকালীন কিভাবে পাহাড়ে এই যে পাহাড়ের জনগণকে, পাহাড়ের যে আদিবাসী জনগোষ্ঠী রয়েছে তাদেরকে সংখ্যালঘু করার জন্য এই সমতল থেকে সেতলারদের সেখানে নিয়ে গিয়ে পুনর্বাসন করেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি এই বিএনপি সরকার হোক, আওয়ামী লীগ হোক কিংবা জামাত শিবির হোক, এতে বাংলাদেশের যে সকল বুর্জুয়া রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের একটাই উদ্দেশ্য, তারা পার্বত্য চট্টগ্রামের জনগণকে নিচ্ছিন্ন করে দিয়ে সেখানকার মাটি চায় এরা। তাই এদের যে নকশা
তাদের যে চক্রান্ত পাহাড়ে সেতলাতে নিয়ে গিয়ে সেখানে বসতি স্থাপন করে বসতি স্থাপন করে সেখানকার পাহাড়িদেরকে হামলা, খুন, গুম এবং নারীদের দর্শনের মাধ্যমে পাহাড়ের জনগণকে তারা বিচ্ছিন্ন করে দিতে চায়। আমরা বলতে চাই সংগ্রামী বন্ধুগণ, এই পাহাড়ে যে প্রতিনিয়ত যে খুন, গুম, দর্শন যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনা ধারাবাহিকতা। এই ঘটনার পিছনে বাংলাদেশের যে শাসক গোষ্ঠী রয়েছে এবং সেখানকার যে সেনাবাহিনী, প্রশাসন থেকে শুরু করে তাদের ইন্ধন রয়েছে। তা না হলে পাহাড়ে যতগুলো সাম্প্রদায়িক হামলা থেকে শুরু করে যে নারী দর্শন, গুন্ডা দখল হয়, তার একটাও বিচার আমরা কিন্তু পাই না। আমরা দেখেছি সিঙ্গিনালা ঘটনায় কিভাবে একজন মাইনা কিশোরীকে দর্শনের পর যখন ফেলে যায়, সে দর্শনের প্রতিবাদে পাহাড়ের জনগণ যখন রাস্তায় নেমেছে, শান্তিপূর্ণ অবরোধ ডাক দিয়েছে, সে শান্তিপূর্ণ অবরোধে কিভাবে হামলা করেছে। এবং আমরা তারপর দেখেছি গুইমারায় কিভাবে সেনাবাহিনী সেতলাররা মিলে পাহাড়িদের উপর হামলা চালিয়েছে এবং সেনাবাহিনীর গুলিতে সেখানে 3 জন মারমা জখম নিহত হয়েছে। সংগ্রাম বন্ধুগণ, আমি বলতে চাই পাহাড়ের 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে অনেক চক্রান্ত চলেছে এবং আমরা এটাও দেখছি পাহাড়ের একটি পক্ষ, এ কথা বলতে লক্ষ্য করে, পাহাড়ের একটি পক্ষ কিভাবে এই যে সাম্প্রদায়িক হামলা, আমরা জানি এই যে ওদের দুনিয়া খাগড়াছড়িতে যারা যিনি বিএনপি থেকে নির্বাচনে লড়ছেন, সে ওদের দুনিয়া ছিলেন এক সময় পাহাড়ের জন্য, পাহাড়ের মানুষের জন্য আতঙ্ক। তিনি কিভাবে তার ক্ষমতা থাকাকালীন সময়ে পাহাড়ে সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটতেছে। কিন্তু আমরা এখন এ সময়ে এসে দেখতে পাচ্ছি পাহাড়ের একটি পক্ষ, একটি দল, সে ওদের দুনিয়াকে জেতানোর জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই পাহাড়ের জনগণকে এবং পাহাড়ের যে ছাত্র সমাজ, তাদের উদ্দেশ্যে আমি এই আহ্বান রাখতে চাই, আপনারা যে সামনে যে নির্বাচন, 12 তারিখ যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের প্রকৃত বন্ধুকে, প্রকৃত শত্রুকে তাদেরকে চিহ্নিত করুন। আপনাদের ভোটের মাধ্যমে প্রকৃত শত্রুকে চিহ্নিত করে তাদেরকে পার্বত্য চট্টগ্রাম থেকে বিতাড়িত করার চেষ্টা করুন। সংগ্রাম বন্ধুগণ, আমি আজকের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে কমলছড়িতে যে সেতলার হামলা, বিনোদ ত্রিপুরা যিনি গতকাল মারা গিয়েছেন, তার সুস্থ বিচার আমরা চাই এবং হামলাকারীদের অতি দ্রুত তাদের বিচার নিশ্চিত করতে হবে। আরো বলতে চাই বান্দরবান এলাকাতে মেয়েদের উপর যে সেতলা রোহিঙ্গারা হামলা চালিয়েছে তার বিচার চাই। এ বলে আজকের বিক্ষোভ সমাবেশ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।